হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে বৃত্তীয় গতি। একমাত্রিক গতিতে যেমন সরণ, ত্বরণ, বেগ পড়েছিলাম, ঠিক সেই মতো এই চ্যাপ্টারেও সেম জিনিস পড়ব, কিন্তু ইন্টারেস্টিংভাবে। বৃত্তীয় গতি এক ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো শুরু করি আমরা। বৃত্তীয় গতি, যখন কোনো কণা একটা বিন্দুর রেসপেক্টে বা একটা বিন্দুর সাপেক্ষে বৃত্তীয় পথে পরিভ্রমণ করবে, যখন একটা কণা একটা বিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বৃত্তীয় পথে পরিভ্রমণ করবে, তখন তার বেগকে বলবো বা তখন তার গতিকে বলবো আমরা বৃত্তীয় গতি। যেমন এখানে একটা বিন্দু সেন্টার আর ডিস্টেন্স আর একটা ফিক্সড ডিস্টেন্স। এখানে যদি এম ভরের বস্তুটা বা এম ভরের কণাটা কী করে, এই বিন্দুর সাপেক্ষে একটা ফিক্সড ডিস্টেন্স দূরত্বে কী করছে, পরিভ্রমণ করছে। এই পথটাকে বারবার কী করছে, রিপিট করছে। যদি রিপিট করে তখনই আমরা ভেবে নেব এই গতিটাকে বা এই কণার গতিটিকে আমরা বলবো বৃত্তীয় গতি। আর এই কণাটা যে পথে পরিভ্রমণ করবে সেটাকে বলবো আমরা বৃত্তীয় পথ। তাহলে এই বিন্দুটা কি, এই বিন্দুটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। এই বিন্দুর সাপেক্ষেই কিন্তু এম ভরের বস্তুটা বা এম ভরের কণাটা কি করবে, পরিভ্রমণ করবে। আর এখানে হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস, যেটাও কি থাকবে, ফিক্স থাকবে। কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি থাকে, ফিক্সড থাকে, আনচেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তাহলে কোনো একটা কণা, এম ভরের একটা কণা একটা বিন্দুকে কেন্দ্র করে বা একটা বিন্দুর সাপেক্ষে একটা ফিক্সড ডিস্টেন্স মেনটেন করে যখন কোনো একটা পথে বারবার রিপিট করছে তার পথটা, তখন তার গতিটাকে বলবো আমরা বৃত্তীয় গতি। এক্সাম্পল অনুযায়ী আমরা যদি দেখি আগের লেকচারগুলো, তো একমাত্রিক গতিতে কী হচ্ছিল, একমাত্রিক গতিতে হয় বস্তু এক্স ডাইরেকশনে যাচ্ছিল, বা কোনো একটা ঢিল যদি আমি উপরে ছুড়ি তাহলে ওয়াই ডাইরেকশনে যাচ্ছিল। একটা নির্দিষ্ট মুহূর্তে একটা নির্দিষ্ট দিকেই কিন্তু যাচ্ছিল। তাহলে এম ভরের বস্তুকে যদি আমি এই বরাবর বেগ লাভ করে, তাহলে কি এক্স বরাবর যাচ্ছিল। এই ক্ষেত্রে কী হচ্ছিল, কোনো একটা ঢিল আমি উপর দিকে ছুড়ে দিলাম, তাহলে এখানে ভি কী হয়ে যাবে, ভি শূন্য হয়ে ইউ বেগে আমি ছুড়ে দিলাম, ভি ম্যাক্সিমাম যাবে, তারপরে ভি শূন্য হয়ে আবার কিন্তু রিটার্ন করবে। ত্বরণটা হবে জি আর যাওয়ার সময় হবে মাইনাস জি। তাহলে একমাত্রিক গতিতে বস্তু কী হয়েছিল, যে কোনো একটাই ডাইরেকশানে ছিল বা একটাই ডাইরেকশানে যাচ্ছিল। এই ক্ষেত্রে কী হচ্ছে, এই ক্ষেত্রে একটা বিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এম ভরের একটা কণা কী হচ্ছে, একটা পথে বারবার পথ রিপিট করছে, তখন তার গতিটাকে বলবো আমরা বৃত্তীয় গতি। এই বৃত্তীয় গতি হচ্ছে কিন্তু 2D। অ্যাকচুয়ালি আমরা যদি লক্ষ্য করি, এই দিক বরাবর এক্স, এদিক বরাবর ওয়াই, তাহলে কোনো একটা কণা কোনো এক মুহূর্তে এখানে ছিল, চলতে 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 এখানে গিয়েছে। তাহলে এই যে এই বরাবর কি হচ্ছে, এই বরাবর কিন্তু এই সামনের দিকে এগোচ্ছে, সামনের দিকে এগোনো মানে এক্স বরাবর যাচ্ছে। আবার কোণাটা এখানে ছিল, কিছুক্ষণ পর যদি আমরা এখানে দেখি, যদি লক্ষ্য করি, তখন কি হচ্ছে, কোণাটা কিন্তু ওয়াই বরাবর উপরের দিকে যাচ্ছে। তাহলে কোনো একটা কণা যখন বৃত্তীয় পথে পরিভ্রমণ করবে তখন তার গতি অবশ্যই কি হয়ে যাবে, 2D। তাহলে আমরা এক্সের দিকেও যাচ্ছে, ওয়াইয়ের দিকেও যাচ্ছে। আমরা একমাত্রিক গতিতে দেখেছিলাম শুধু এক্সের দিকেই কিন্তু পরিভ্রমণ করবে। এবার কথা হচ্ছে, বারবার আমি একমাত্রিক গতি কেন রিপিট করছি, কারণ একমাত্রিক গতিতে যা যা পড়েছিলাম এখানেও সেম পড়বে, জাস্ট নাম একটু চেঞ্জ হয়ে যাবে। ওখানে পড়েছিলাম বেগ, এখানে পড়বো আমরা কৌণিক বেগ। ওখানে পড়েছিলাম সরণ, এখানে পড়বো কৌণিক সরণ। তাহলে আমরা আলটিমেট কি বলতে পারি, আলটিমেট বলতে পারি কোনো একটা কণা কোনো একটা বিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্বে যখন একই পথে কি করবে, কণাটা পরিভ্রমণ করবে, বা বৃত্তীয় পথে যখন কণাটা পরিভ্রমণ করবে, তখন তার গতিটাকে বলবো বৃত্তীয় গতি। এখানে বস্তুটা একদিকেই যাচ্ছিল, হয় এক্স নতুবা ওয়াই, একই মুহূর্তে যে কোনো একটা দিকে, তখন এর গতিকে বলছিলাম 1D মোশন বা একমাত্রিক গতি বা 1D মোশন। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে কোনো একটা ফিক্সড পয়েন্ট বা একটা বিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে কোনো একটা কণা বৃত্তীয় পথে কী করছে, পরিভ্রমণ করছে। আর এই পথটা কিন্তু বারবার কি করবে, ও রিপিট করবে, তখন তার গতিটাকে বলবো আমরা বৃত্তীয় গতি। নেক্সট টপিকে চলি। নেক্সট টপিকে যেমন একমাত্রিক গতিতে কি পড়েছিলাম, কোনো একটা বস্তু এখান থেকে যদি এখানে যায়,
তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিস্টেন্স নিয়েছিলাম এক্স, এই এক্সটাকে কি বলছিলাম, সরণ। এই ক্ষেত্রেও আমরা পড়বো সেটা হচ্ছে কৌণিক সরণ। তো দেখি কৌণিক সরণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তাহলে আমরা এখন কৌণিক সরণ দেখব। তাহলে আমরা প্রথমে একমাত্রিক গতির সরণটা অ্যাকচুয়ালি দেখে নিই। যখন এ বিন্দু একটা ছিল, একটা বি বিন্দু আমি ধরলাম, দুটো বিন্দু আছে। এই বিন্দু বরাবর কি হচ্ছিল, এই বিন্দু বরাবর আমরা ডিস্টেন্সটা নিয়ে নিলাম, এইটুকু হচ্ছে ডিস্টেন্স, যার পরিমাণ বলেছিলাম এক্স। তাহলে আমরা সরণ কি লিখছিলাম, সরণ হচ্ছে এক্স, এ থেকে বি। যদি আমরা কনসিডার করি তিনটা রাস্তা, এই একটা রাস্তা, এই 2 নম্বর রাস্তা, 3 নম্বর রাস্তা হচ্ছে এই। তাহলে এখানে হচ্ছে 1 2 3, তিনটা রাস্তায় কিন্তু দূরত্ব বোঝাচ্ছে। কিন্তু আমরা যখন সরণের কথা বলবো তখন আমাদের নিতে হবে শর্টেজ ডিস্টেন্স। অ্যাকচুয়ালি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটাকে আমরা দেখতে হবে, সব থেকে কাছাকাছি ডিস্টেন্স। তাহলে 2 নম্বর পথেই কিন্তু আমরা পাবো সরণ। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এর মান দিক কি বলবো, দিক বলবো আমরা এ থেকে বি এ সোজা পথে, এই ডাইরেকশনটা আমরা বলেছিলাম। এবার এই ক্ষেত্রে আমরা পড়বো কৌণিক সরণ। কৌণিক সরণ, কৌণিক সরণ, যেটা আমরা থিটা দ্বারা ডিনোট করব। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে ব্যাপারটা কি, কোনো একটা বৃত্ত, কোনো একটা বৃত্ত, এ হচ্ছে সেন্টার, সেন্টার থেকে আর ডিস্টেন্স, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। এই বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা এম ভরের বস্তু কিন্তু বনবন করে ঘুরছে। যদি বস্তুটা প্রাথমিক অবস্থায় এখানে থেকে আর কিছু সময় পর আমরা যদি লক্ষ্য করি বস্তুটা আবার এখানে চলে এসছে, তাহলে আমরা যদি বৃত্তীয় চাপ দেখি, এই হচ্ছে বৃত্তীয় চাপ, আমরা নাম দিয়ে দিলাম এ বিন্দু, বি বিন্দু, এ থেকে বি বিন্দুটা হয়ে যাবে বৃত্তীয় চাপ। তাহলে যখন বস্তুটা বৃত্তীয় চাপ বরাবর এ থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে, যখন বস্তুটা এ থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে সেন্টারে যে অ্যাঙ্গেলটা বা যে কোণটা উৎপন্ন হবে সেটাই হবে কৌণিক সরণ। তাহলে কোনো একটা বস্তু সার্কুলার পথে ঘুরছিল, প্রাথমিক অবস্থায় এখান থেকে আমি এখানে গেলাম, তাহলে এ অবস্থান থেকে আমি বি অবস্থানে গেলাম। তাহলে বৃত্তচাপ বরাবর যদি দেখি বা আমরা লক্ষ্য করি, এ থেকে বি এ যাওয়ার সময় বা বৃত্তচাপ বরাবর যাওয়ার সময় এই কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা বা যে কোণটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে কৌণিক সরণ। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় নাম দিয়ে দিলাম, এই ক্ষেত্রে আমি নাম দিয়ে দিলাম, এখানে ছিল θ1, এখানে ছিল θ2। তাহলে আমরা কৌণিক সরণ থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, থিটা ইকুয়াল টু বলতে পারি θ2 মাইনাস θ1। দ্যাটস ওকে। এটা বৃত্তীয় চাপ হচ্ছে এস, এটা হচ্ছে থিটা। তাহলে কৌণিক সরণ কি বোঝা গেছে, কৌণিক সরণ হচ্ছে বৃত্তীয় চাপ বরাবর যখন এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাব, যখন এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাব, যাওয়ার ফলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হবে কৌণিক সরণ। কৌণিক সরণ, কোণের জন্য কতটা সরণ হয়েছে, আমি প্রাথমিক অবস্থায় নাম দিয়ে দিলাম θ1, তারপরে আমরা গেলাম θ2। তাহলে আমরা কতটা গেলাম, আমরা গেলাম θ2 মাইনাস θ1, এই হচ্ছে কৌণিক সরণ। আমরা যদি নর্মাল সরণ কাউন্ট করতাম তাহলে এই কী করতাম, এই বরাবর নিতাম। এই যে এখানে তিনটা পথ আছে, তিনটা পথের মানে মিডিল পথটা হচ্ছে সব থেকে শর্টেস্ট, তাই জন্য এটা হয়ে যাবে সরণ। সেম, এই হচ্ছে সরণ, এটা হচ্ছে রৈখিক সরণ বা সরল রৈখিক বা রৈখিক সরণ। আর এখানে কোণ যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এক বিন্দু থেকে এক বিন্দুতে যাওয়ার ফলে সেটা হচ্ছে কৌণিক সরণ। আমি সোজাভাবে তাকিয়ে আছি, কোনো একটা বস্তু উপর দিকে যাচ্ছে, তাহলে আমার মাথাটা যতটা উপরে উঠলো, এখান থেকে আমি যদি সেন্টার মনে করি, এই অ্যাঙ্গেলটা আমি যতটা উপর দিকে দেখলাম সেই অ্যাঙ্গেলটাই হয়ে যাবে কৌণিক সরণ। এবার কৌণিক সরণের ব্যাপারে আমাদের কিছু জিনিস জানতে হবে। তাহলে কৌণিক সরণ, তাহলে আমরা এখন কৌণিক সরণের ব্যাপারে কিছু প্রাথমিক জিনিস জানবো। তো এখানে কি ছিল, এখানে ছিল, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এটা ছিল ব্যাসার্ধ আর, এই পয়েন্টটার নাম ছিল আমি দিয়েছিলাম এ, এখান থেকে আমরা গিয়েছিলাম বি বিন্দুতে।
তাহলে কোনো একটা বস্তু এখান থেকে এই পজিশনে গিয়েছে, এই হচ্ছে বৃত্তচাপ এস, এটা হচ্ছে আর। এবার এসের জন্য অ্যাঙ্গেলে যতটা কোণ উৎপন্ন হবে সেটাই হবে কৌণিক সরণ। তো কৌণিক সরণ প্রাথমিক অবস্থায় যদি θ1, অন্তিম অবস্থায় যদি θ হয়, তাহলে কৌণিক সরণ আমরা লিখতে পারি θ = θ2 - θ1। এবার কৌণিক সরণকে দুভাবে পরিমাপ করা হয়, বা এর এককের কথা যদি আমরা বলি, কৌণিক সরণ। কৌণিক সরণ মূলত আমরা দেখব যে দুইভাবে লেখা হয়, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। বা ইংরেজিতে RAD। তাহলে ব্যাপারটা কি, রেডিয়ান। এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি? কৌণিক সরণের SI ইউনিট যদি বলি আমরা, তাহলে অবশ্যই SI ইউনিটটা কী হবে? রেডিয়ান। যদি আমরা লক্ষ্য করি এখান থেকে শুরু করে এ বিন্দু থেকে শুরু করে পুরো সম্পূর্ণ যদি ঘুরি, তাহলে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল যাব? আমরা অ্যাঙ্গেল যাব 360 ডিগ্রি। একটা সরলরেখা যদি থাকে তাহলে এখান থেকে 80, 180, আর এখান থেকে 180, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে আমরা রেডিয়ানে যদি কনভার্ট করি তাহলে সেটা হয় 2π। এটা হচ্ছে 180, 180-র জন্য হবে পাই, আর নিচের 180-র জন্য হয়ে যাবে পাই, বা কোনো বই দেখবে যে πc লেখা আছে। πc মানে রেডিয়ান অ্যাকচুয়ালি। বা 180 যদি 180 ডিগ্রি যদি আমি পরিভ্রমণ করি তাহলে সেক্ষেত্রে রেডিয়ানটা হয়ে যাবে পাই। বা আমি যদি 90 ডিগ্রি পরিভ্রমণ করি তাহলে সেখানে হয়ে যাবে π/2। যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল পরিভ্রমণ করি তাহলে রেডিয়ান যদি দেখতে যাই তাহলে রেডিয়ান কত হবে? π/4। আমরা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করি তাহলে সেটা হয়ে যাবে π/3। তাহলে কৌণিক সরণের ইউনিট যদি হয়, এই ইউনিট আমরা দুভাবে লিখি, নর্মালি ডিগ্রি বা রেডিয়ান। তো আমরা বেশিরভাগ টাইমে দেখতে পাবো বা আমরা নর্মালি ইউজ করব রেডিয়ান। ঠিক আছে। আর রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি = 1 রেডিয়ান বা 1πc। এ হচ্ছে সম্পর্ক। এখানে আরেকটা কথা বলি, থিটা কখন পজিটিভ হবে বা কখন নেগেটিভ হবে? একমাত্রিক গতির ক্ষেত্রে কী হয়েছিল? একমাত্রিক গতির ক্ষেত্রে হয় বস্তু সামনের দিকে যাচ্ছিল বা বস্তু উল্টো দিকে যাচ্ছিল বা বিপরীত দিকে যাচ্ছিল। এবার এই ক্ষেত্রে কী হচ্ছে? এই ক্ষেত্রে বস্তুটা এই বরাবরও পরিভ্রমণ করতে পারে বা এই বরাবরও পরিভ্রমণ করতে পারে। যদি আমরা লক্ষ্য করি যে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে কোনো একটা কণার পরিভ্রমণ বা ভ্রমণ কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে থিটার মান কি হবে? পজিটিভ হয়ে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি যায় তাহলে থিটার ভ্যালু কি হয়ে যাবে? পজিটিভ। এখান থেকে এখানে গেলাম তাহলে থিটা আমরা কী পাবো? অবশ্যই পজিটিভ পাবো। যদি ক্লকওয়াইজ যাই মানে ঘড়ির কাঁটা যেদিকে যাচ্ছে সেই বরাবর যাই, মানে এই দিকে যাচ্ছে, এই বরাবর যখন যাবে তখন আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাব নেগেটিভ, বা থিটার মান যেটা আসবে সেটা আসবে নেগেটিভ। তাহলে এখন অবধি কী জানলাম? এখন অবধি জানলাম আমরা কৌণিক সরণের SI একক হচ্ছে রেডিয়ান, আর নর্মালি আরেকটা ডিগ্রি আছে সেটা হচ্ছে ডিগ্রি। আর রেডিয়ান ডিগ্রির মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি = 1πc বা 1π বা শুধু পাই, যাই লিখি। তাহলে আমরা এখানে সম্পর্ক দেখেছিলাম। আরেকটা জিনিস যেটা জানলাম, যদি থিটা বা কোনো একটা কণা অ্যান্টি ক্লকওয়াইজভাবে যদি পরিভ্রমণ করে সেই ক্ষেত্রে কৌণিক সরণটা পজিটিভ হবে, যদি ক্লকওয়াইজ পরিভ্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে হবে নেগেটিভ। একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম সরণ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক সেই মতো কৌণিক সরণও হয়ে যাবে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে নেক্সট পয়েন্ট যদি আমরা লক্ষ্য করি যে কৌণিক সরণ একটি ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি মানে হচ্ছে একটা মান থাকবে আর একটা দিক থাকবে। তো মানগুলো তো আমরা দেখলাম, মানগুলো কি দেখলাম? আমরা দেখলাম π/2, π/4, π/3, এগুলো হচ্ছে
মান দেখলাম, যেগুলো হচ্ছে রেডিয়ান ভ্যালুতে আমরা প্রকাশ করলাম। এবার দিকটা কিভাবে নির্ণয় করব, দিকটা মান পেয়ে গেলাম, দিক কিভাবে নির্ণয় করব, এই যে থিটার দিক অ্যাকচুয়ালি সেটা কিভাবে নির্ণয় করব, সেটা ইউজ করার জন্য আমাকে ইউজ করতে হবে হ্যান্ড রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে এই রুলটা কি বলছে, যে তুমি তোমার হাতকে কার্ল করো, যেদিকে কণা যাচ্ছে সেই দিকে ফিঙ্গারগুলোকে কার্ল করো। যদি আমি দেখে নিই যে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, মানে এ থেকে বি এ যাচ্ছে, তাহলে আমি হাতটাকে বসাবো, দিয়ে যেদিকে গতি যাচ্ছে বা কণাটা যাচ্ছে সেই দিকে আমি আঙুলগুলো কার্ল করব বা বাঁকাবো। তাহলে এই বরাবর যাচ্ছে। এবার বৃদ্ধাঙ্গুল আমার কি করছে, বৃদ্ধাঙ্গুল যেদিকে দেখাবে বা দিক প্রদর্শন করবে সেটাই হবে থিটার অ্যাঙ্গেল। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি আমরা ধরে নিলাম ক্লকওয়াইজ, প্রথমে আমরা ধরে নিলাম অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা কাউন্ট করি এ থেকে বি, তাহলে এ থেকে বি এ গেলাম, তাহলে আমার কি করছে বৃদ্ধাঙ্গুল বাইরের দিকে ডিনোট করছে, তাহলে থিটার অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, থিটার অ্যাঙ্গেলটা আমরা যদি দেখতে যাই বোর্ডে তাহলে বাইরের দিকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে থিটার অ্যাঙ্গেল। তাহলে কোনো একটা কণা এই বরাবর যাচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে তার অ্যাঙ্গেলটা বা তার থিটার দিকটা, কৌণিক সরণ যে আছে তার দিকটা কী হবে, তার দিকটা হবে বাইরের দিকে। বা কোনো একটা তল আমি এই বরাবর যদি তল নিই, তাহলে এই বরাবর ঘুরছে, তাহলে আমি কি করব, কোনো একটা কণা এই বরাবর ঘুরছে, ঘোরার ফলে কি হবে, তাহলে আমি উইথ রাইট হ্যান্ড আমি যেদিকে যাচ্ছে সেদিকে আঙুলগুলো কার্ল করে দিলাম বা বাঁকিয়ে দিলাম, তাহলে কি করছে বৃদ্ধাঙ্গুল আমার উপরের দিকে ডিনোট করছে, তাহলে থিটার অ্যাঙ্গেল বা থিটার দিকটা কি হয়ে যাবে, থিটার দিকটা কিন্তু উপরের দিকে হবে। তাহলে আমরা আমরা যদি লক্ষ্য করি বা একটু সুন্দর করে ছবি আঁকি, তাহলে আমরা দেখব একটু চ্যাপটা করে আঁকলাম, চ্যাপটা মানে এই বরাবর, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। এবার কণার গতি হচ্ছে এই বরাবর। আরেকটা আমি এঁকে দিই, কণার গতি হচ্ছে এই বরাবর, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে আমরা কি দেখব, এবার দেখব যে ডাইরেকশন কোথায়। তাহলে এটা হচ্ছে তল, এই হচ্ছে তল, কণাটা এই বরাবর পরিভ্রমণ করছে, একটু তল, এটা তল, এই তলে কিন্তু কণাটা পরিভ্রমণ করছে বৃত্তীয় পথে। তাহলে আমি যদি হাত বসাই, তাহলে কি কণাটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছিল, তাহলে আমি রাইট হ্যান্ড নিলাম, আঙুলগুলোকে যেদিকে কণা যাচ্ছিল সেদিকে কার্ল করছি, তাহলে এই বরাবর ঘুরছে, তাহলে বৃদ্ধাঙ্গুল কি হচ্ছে উপরের দিকে, তাহলে কি হয়ে যাবে এই যে ডাইরেকশনটা, তাহলে এটাকে যদি আমি তল মনে করি তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে এই বরাবর আমরা কি পাবো, থিটা ক্যাপ বা থিটার ডাইরেকশন। ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে দিক প্রোভাইড করা। সেমভাবে যদি দেখি, এটা তল হচ্ছে, এবার কি হচ্ছে ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজ, তাহলে আমি আঙুলগুলোকে কি করব, আঙুলগুলোকে ক্লকওয়াইজ কার্ল করব, যে বৃদ্ধাঙ্গুল কি হচ্ছে, বৃদ্ধাঙ্গুল যাচ্ছে কিন্তু নিচের দিকে, তাহলে থিটার ডাইরেকশন কি হয়ে যাবে, এই ক্ষেত্রে থিটার ডাইরেকশনটা হয়ে যাবে নিচের দিকে। তাহলে এই যে তলে কণাটা ঘুরছিল সেটাকে বলে প্লেন তল বা বৃত্তীয় তল। এবার এই বিন্দু, যে বিন্দু ফিক্স ছিল বা যে বিন্দুর সাপেক্ষে বা যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছিল, এটাকে বলে অ্যাক্সিস বা অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। বা এটা হচ্ছে অ্যাক্সিস। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরলাম আমি কণাটা কি হচ্ছে, কণাটা এটা একটা বৃত্তীয়, এখানে কণা আছে বা কোনো একটা কণা এই বরাবর ঘুরছে, পরিভ্রমণ করছে, পরিভ্রমণ করার পর কি হবে, পরিভ্রমণ করার পর ঘুরছে, তাহলে কি করবো আমরা রাইট হ্যান্ড নেবো, রাইট হ্যান্ড নিয়ে এখানে বসিয়ে দেবো, তাহলে কি এই বরাবর কণা করছিল, তাহলে আমার হাতটা কি হবে, হাতের আঙুলগুলো সেম দিকে আমি বাঁকাবো, যদি বাঁকিয়ে যাই তাহলে বৃদ্ধাঙ্গুল কি করছে, বৃদ্ধাঙ্গুল সামনের দিকে, এই যে কলমের ক্যাপ দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক, তাহলে থিটার ডাইরেকশন কী হয়ে যাবে এই মতো, তলটা যদি এই মতো থাকে, আবার তলটা যদি এই মতো থাকে তার এই মতো যদি ঘোরে, তাহলে কি আমার হাতটা এই মতো করে যাচ্ছে, বৃদ্ধাঙ্গুল কী করছে উপরে, তাহলে আমরা কি দেখব যে উপরে যাচ্ছে, তাহলে থিটার ডাইরেকশন উপরে হয়ে যাবে। যদি উল্টো ঘুরে এই মতো করে ঘুরছিল তাহলে কি হয়ে যাবে, এই মতো করে ঘুরছে, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড, আমার আঙুল সেই দিকেই বাঁকছে, তাহলে বৃদ্ধাঙ্গুল কী করছে নিচের দিকে ডাইরেকশন প্রোভাইড করছে, তাহলে আমরা কি দেখব যে এই যে থিটার ডাইরেকশন যেটা আছে সেটা কিন্তু নিচের দিকে। আশা করি পুরো সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে।
তাহলে আমরা কৌণিক সরণ সম্পর্কে জানলাম। কৌণিক সরণ একক দেখলাম, একক হচ্ছে রেডিয়ান, আর রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু 1 রেডিয়ান বা পাইসি, পাই রেডিয়ান। আর একটা কৌণিক সরণ হচ্ছে ভেক্টর, ভেক্টরের ওরা আমরা দিক দেখে এলাম। তাহলে আমরা যদি এই বোর্ডটাই যদি আমরা তল গণ্য করি, বোর্ডটাকে আমরা যদি তলই করি কাউন্ট হিসাবে দেখি, তাহলে এটা সেন্টার ছিল, এটা ছিল আর ডিস্টেন্স। আমরা দেখলাম অ্যান্টি ক্লকওয়াইজ, একটা দেখলাম ক্লকওয়াইজ। তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড আমি নিয়ে নিলাম, এই বরাবর যাচ্ছে, তাহলে কাল কী হচ্ছে বাইরের দিকে, তাহলে থিটার ডাইরেকশন কী হয়ে যাবে, থিটার ডাইরেকশন কিন্তু বাইরের দিকে হয়ে যাবে। ক্লকওয়াইজ যদি হয় তাহলে কি থাম আমাদের ভিতরের দিকে পয়েন্ট করছে, তাহলে এটা হয়ে যাবে বোর্ডের ভিতরে। তাহলে যখন ইনওয়ার্ড বা আউটওয়ার্ড, এটাতে কি হচ্ছে আউটওয়ার্ড, আমরা আউটওয়ার্ডকে লিখবো এই মতো, এটা হচ্ছে আউটওয়ার্ডের ডাইরেকশন। আর এই ক্রস যদি আমরা দিয়ে দিই তাহলে এটা হচ্ছে ইনওয়ার্ড। তাহলে ক্রসের জন্য ইনওয়ার্ড মানে ভিতরের দিকে যাবে, আর ডট যদি আমরা ইউজ করি তাহলে আউটওয়ার্ড বাইরের দিকে বেরোচ্ছে। দিস ইজ থিটা ক্যাপ, দিস ইজ থিটা ক্যাপ। তাহলে আমাদের কৌণিক সরণের গল্প কিন্তু কমপ্লিট। কৌণিক সরণ থেকে আমরা কি দেখলাম, কৌণিক সরণ থেকে আমরা দেখলাম একক, যার একক হচ্ছে রেডিয়ান। আর ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে, সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলে দিলাম পাই রেডিয়ান বা পাইসি বা পাই রেডিয়ান, এটা একটা জানলাম। থিটা কখন পজিটিভ হবে, থিটা যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবে তখন থিটার ভ্যালুটা আমরা নিব পজিটিভ, ক্লকওয়াইজ যখন যাবে থিটার ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ। থিটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, যার মান আছে, মান তো আমরা পাইসি হিসাবে দেখলাম। দিকটা কি, দিকের জন্য আমরা ইউজ করব রাইট হ্যান্ড থাম্ব রুল। বৃদ্ধাঙ্গুল যেদিকে কার্ল হবে বা যেদিকে ডিনোট করবে সেটাই হচ্ছে থিটার অ্যাঙ্গেল। এবার লাস্ট যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মাত্রা, থিটার মাত্রা। কৌণিক সরণ হচ্ছে এক মাত্রাহীন রাশি। কৌণিক সরণ এমনই একটা কোয়ান্টিটি যার কিন্তু ইউনিট আছে, ইউনিট বারবার বলেছি, ইউনিট হচ্ছে কি রেডিয়ান। কৌণিক সরণের কিন্তু একক আছে কিন্তু মাত্রা নেই। মাত্রাহীন বলতে m0, l0, t0, মাত্রাহীন। কারণ আমরা দেখে এসেছিলাম প্রথম চ্যাপ্টারে, দেখেছি যে কোন অ্যাঙ্গেল হোক আর সলিড অ্যাঙ্গেল হোক, এটা হচ্ছে রেডিয়ান। আর এর জন্য আমরা মাত্রা পেয়েছিলাম m0, l0, t0। এখন আমরা দেখে নেব রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক। একটা হচ্ছে থিটা এবং এস। তাহলে দেখি আমরা যদি একটা বৃত্তীয় কল্পনা করলাম, এখানে ফিক্সড পয়েন্ট, এখান থেকে r ডিস্টেন্সে একটা বিন্দু, এখান থেকে m ভরের একটা বস্তু এ বিন্দু থেকে ধরে নিলাম আমরা বি বিন্দুতে গিয়েছে। তাহলে কি এখান থেকে এই বিন্দুটা গিয়েছে, তাহলে এইটুকু কি হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে আমাদের বৃত্তচাপ এস। আর যার জন্য এস এর জন্য আমাদের কেন্দ্রে যেটা অ্যাঙ্গেল করেছে সেটাকে আমরা ধরে নিলাম থিটা। তো আমরা কি জানি, আমরা জানি বৃত্তীয় চাপ ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু কোণ। এটা আমরা কিন্তু দেখে এসেছি। যদি বলি বৃত্তীয় চাপ হচ্ছে এস, ব্যাসার্ধ হচ্ছে আর, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এস ইকুয়াল টু আর থিটা, বা বলতে পারি থিটা ইকুয়াল টু আমরা এস বাই আর, এ একটা সম্পর্ক পেলাম। বা আরেকভাবে আমি বলতে পারি, কি বলতে পারি, যদি এখান থেকে এসে আমি পুরোটা যাই তাহলে পুরোটা কত গেলাম, পুরোটা গেলাম আমি 2 পাই কোণ বরাবর, কৌণিক হিসাবে। আর রৈখিক যদি দেখি, তাহলে কি এখান থেকে শুরু করে এখানে, মানে আমি পরিধি বরাবর, পরিধি কি হয় 2 পাই আর। যদি 1 ডিগ্রি আমি যদি যাই তাহলে কত হবে, 2 পাইয়ের জন্য কত হচ্ছে 2 পাই আর, কৌণিকটা হচ্ছে পুরোটা কমপ্লিট করার জন্য হচ্ছে 2 পাই।
এবার রৈখিকের ক্ষেত্রে কি হবে 2πr, কারণ পরিধি বরাবর আমরা যাব। এবার যদি 1 ডিগ্রি হয় তাহলে কি লিখতে পারি 2πr/2π। এবার যদি আমি থিটা অ্যাঙ্গেল যাই তাহলে কত হবে 2πr/2π ইন্টু থিটা, ঐকিক নিয়ম। তাহলে 2π ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা কি ছিল, এটা ছিল এস, এটা ছিল কত থিটা। তাহলে আলটিমেট কী পাবো আমি, আলটিমেট এখান থেকে যদি দেখি তাহলে আর থিটা পাবো। তাহলে এস ইকুয়াল টু কী হয়ে যাবে আর থিটা। এটাই হচ্ছে সম্পর্ক। থিটা হচ্ছে কৌণিক সরণ, এস হচ্ছে রৈখিক সরণ, তার মধ্যে মিডিলে একটা ম্যান যেটা হচ্ছে আর। বা কোনো বইয়ে লেখা থাকে যে এস যেটা রৈখিক সরণ সেটা কিন্তু থিটার উপর সমানুপাতিক। তাহলে এস এর মান যদি ইনক্রিজ করি তাহলে থিটার মানও ইনক্রিজ করবে অবশ্যই। এখানে এ থেকে যাত্রা শুরু করে যদি আমি সি বিন্দুতে চলে আসি তাহলে এস কতটা হবে, এস হবে এতটা, থিটা কতটা হবে, থিটাও কিন্তু বেড়ে যাবে। আমি যতটা আস্তে আস্তে বৃদ্ধি করব নিজেকে, যদি এই বিন্দুতে আসি তাহলে কী হয়ে যাবে আমাদের এস এতটা হয়ে যাবে, থিটার পরিমাণ এতটা। তাহলে এস যদি বৃদ্ধি পায় থিটাও বৃদ্ধি পায়। এবার সমানুপাতিক তোলার জন্য একটা কনস্ট্যান্ট আছে, এই ক্ষেত্রে কনস্ট্যান্টটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এস ইকুয়াল টু আর থিটা বা থিটা ইকুয়াল টু এস বাই আর। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের কৌণিক বেগ। কৌণিক বেগ যেটা আমরা লিখব ওমেগা দ্বারা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে তার আগে আমরা চলে যাই আবার একমাত্রিক গতিতে। তো একমাত্রিক গতিতে কি হচ্ছিল, ধরলাম কোনো একটা বস্তু এম ভরের বস্তু এখান থেকে এইখানে গিয়েছে, এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম এক্স, আর এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দু যেতে সময় লেগেছে টি। তাহলে এখানে আমরা বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কী পেতাম, ভি ইকুয়াল টু আমাদের ফর্মুলা হচ্ছিল সরণ বাই সময়, বা একক সময়ে যতটা সরণ হবে সেটাই হচ্ছে বস্তুর বেগ। ঠিক আছে, এবার হচ্ছে কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ, তাহলে আমাদের কৌণিক সরণ একটা দরকার। তাহলে এটা হচ্ছে আর। তাহলে আমি যদি লক্ষ্য করি এখান থেকে বস্তুটা এইখানে গিয়েছে, মানে এ বিন্দু থেকে বস্তুটা আমাদের গিয়েছে বি বিন্দুতে, তার জন্য সেন্টারে যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা ধরে নিলাম থিটা। সেটাকে আমরা কি ধরে নেব থিটা। তাহলে আমরা কৌণিক বেগ হিসাবে, কৌণিক বেগ আমরা কি লিখতে পারি, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি যে কৌণিক সরণ। তাহলে আমরা ধরে নিলাম এখান থেকে এখানে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, আর এখান থেকে এখানে বস্তুটা যেতে টাইম নিয়েছে টি বাই মোট সময়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি থিটা বাই টি। এটা হচ্ছে কৌণিক বেগ। কোনো একটা বস্তু এখান থেকে এখানে গিয়েছে, তাহলে এটা হচ্ছে কি সরণ। এই সরণের জন্য সেন্টারে যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেটাকে বলবো আমরা কৌণিক সরণ। এবার এখান থেকে এখানে যেতে টাইম লেগেছে ধরলাম টি। বা আবার আমরা যদি লক্ষ্য করি এটাকে আমরা থিটা ওয়ান প্রাথমিক অবস্থায়, অন্তিম অবস্থায় ক্যালকুলেট করলাম থিটা টু। এখানে টাইম ছিল টি ওয়ান, এখানে টাইম হয়ে গেছে টি টু। তাহলে এটাকে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা লিখতে পারি থিটা টু মাইনাস থিটা ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান। এ হচ্ছে গল্প কৌণিক বেগ। এবার কৌণিক বেগের একক দেখব, মাত্রা দেখব, তারপরে আরও কিছু যদি ইম্পর্টেন্ট দিক হয় বা টপিক হয় তাহলে অবশ্যই সেগুলো দেখব। তাহলে আমরা কৌণিক বেগ ইকুয়াল টু কি দেখলাম, কৌণিক সরণ বাই মোট সময়। তাহলে এর একক যদি দেখি, একক তো ডাব্লিউ ইকুয়াল টু কি দেখলাম থিটা বাই টি। থিটা হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণে তো কোনো একক হয় না, কৌণিক সরণের একক হয়, মাত্রা হয় না কৌণিক সরণের। ঠিক আছে, তাহলে কৌণিক সরণের মাত্রা একক হচ্ছে রেডিয়ান, আর টাইমের জন্য আমরা কি পাবো সেকেন্ড। তাহলে এর একক হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগ তার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। মাত্রা যদি দেখি, মাত্রার গল্প যদি বলি তাহলে ওমেগা ইকুয়াল টু কি থিটার জন্য কি, থিটা হচ্ছে এক মাত্রাহীন m0 l0 t0। এবার টাইমের জন্য আমরা লিখতে পারি টি। তাহলে আলটিমেট আমরা কি পাবো
m0 l0 t⁻⁻1। এবার কৌণিক সরণ যেহেতু আমাদের ভেক্টর রাশি ছিল, কৌণিক বেগও কিন্তু একটা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি মান তো আছে, মান আমরা পেয়ে যাব, কিন্তু এর দিকটা কিভাবে নির্ণয় করব? দিকের জন্য সেমভাবে রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে আমরা কি করব? সরণ বাই সময়, রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে সেমভাবে যাব, যেভাবে আমরা সরণের ডাইরেকশন পেয়েছিলাম, এটা যদি তল হয় তাহলে সরণের ডাইরেকশন আমরা কি পেয়েছিলাম? সরণের ডাইরেকশন, তাহলে রাইট হ্যান্ড আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে নিই, তাহলে এইভাবে ঘুরছি, তাহলে বৃদ্ধাঙ্গুল আমার বাইরের দিকে ডাইরেকশন প্রোভাইড করছে, তাহলে কী হয়ে যাবে? এই যে ব্লু পেনের যে ডাইরেকশন প্রোভাইড করছে সেটা কি? থিটার ডাইরেকশন। এবার যেহেতু সেটা থিটার ডাইরেকশন, তাকে আবার আমরা টাইম দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পেয়ে যাবো কৌণিক বেগ। তাহলে সেমভাবে ওমেগার ডাইরেকশনও হয়ে যাবে বাইরের দিকে। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করি, লক্ষ্য যদি করি তাহলে সবসময় কী হবে? আমরা যদি লক্ষ্য করি, এই যে ডাইরেকশন আর ব্যাসার্ধ সবসময় কী হবে? 90 ডিগ্রি। সে আমি কৌণিক সরণের গল্প বলি, কৌণিক বেগের গল্প বলি, আর ব্যাসার্ধর সঙ্গে সবসময় কী হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে থাকবে। এটা যদি তল হয় তাহলে এটা হয়ে যাবে ব্যাসার্ধ, তা আর এটা হয়ে যাবে কি? সে থিটার ডাইরেকশন বা ওমেগার ডাইরেকশন। তাহলে সবসময় অ্যাঙ্গেল কিন্তু আমরা 90 পাবো। এর কিন্তু অনেক কাজ আছে গুরুত্বপূর্ণ। তাহলে নেক্সট টপিকে আমরা চলি। তাহলে এখন আমরা যদি লক্ষ্য করি, বেগের জন্য আমরা লিখেছিলাম একমাত্রিক গতিতে বেগের জন্য কি লিখেছিলাম? সরণকে লিখেছিলাম s/t। যদি গড় বেগ বলা হয়, গড় বেগ, তাহলে ভি অ্যাভারেজের ফর্মুলা কী ছিল? s2 - s1 t2 - t1। ঠিক আছে। এবার যদি তাৎক্ষণিক বেগ জিজ্ঞেস করেছিল, তাৎক্ষণিক বেগ, তাহলে আমরা কি নর্মাল ডেরিভেটিভ করতাম, ইনস্ট্যান্টেনিয়াস। ধরলাম t = 2 সেকেন্ড, 2 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত? তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস আমরা কি পেয়েছি? ভি ইনস্ট্যান্টেনিয়াস পেয়েছি ds dt, এটুকু পেয়েছিলাম। সেমভাবে আমরা এখানে কী পেলাম? আমরা এখানে কৌণিক বেগ ওমেগা কি পেয়েছি? θ/t। যদি আমরা গড় কৌণিক বেগ বের করতে চাই, গড় কৌণিক বেগ, তাহলে ওমেগা অ্যাভারেজ আমরা কি লিখব? ওমেগা অ্যাভারেজ লিখব আমরা θ2 - θ1 t2 - t1। তাহলে এখানে আমরা ধরলাম θ1, এখান থেকে কোনো একটা বস্তু বা কণা এখানে গিয়েছে, তাহলে অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট হয়েছে? থিটা। এই অবস্থানে ধরলাম θ2, আর টাইমটা এখানে ছিল t1, এখানে ছিল t2, তাহলে ওমেগা হয়ে যাবে দিস। এবার আমাদের একটা ফিক্সড টাইম যদি বলে যায় t = 2 সেকেন্ড, t = 3 সেকেন্ডে ওমেগার মান কত? তাহলে তখন হবে, বা আমরা যদি বলি তাৎক্ষণিক কৌণিক বেগ, মানে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস কত হবে? ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস হবে dθ dt, dθ dt। তাহলে সেম আমি একটা অঙ্ক করব সামনে দিয়ে, আশা করি কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমাদের থিটা বের করতে বলে, বা এখানে আমরা যদি সরণ বের করতে বলা হয়, তাহলে আমরা কি করি? সরণ বের করার জন্য আমরা যদি দেখি, তাহলে ds = কি লিখতে পারি? ভি ডিটি। ব্রেকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে সরণ পেয়ে যাবো, s = কি হবে? ইন্টিগ্রেশন ভি ডিটি। সেম যদি এখানে এই থিটা বা কৌণিক সরণ আমাদের চাই, তাহলে আমরা কি লিখতে পারি? dθ = ওমেগা dt। সেম ইন্টিগ্রেশন অ্যাড করে দিলাম, dθ ইন্টিগ্রেশন হবে থিটা ইন্টিগ্রেশন ওমেগা dt। তাহলে এখান থেকে আমরা গল্প কিন্তু বুঝতে পারলাম। তো সেম গল্প আমরা যেমন একমাত্রিক গতিতে রৈখিক বেগ পড়েছিলাম সব, এই ক্ষেত্রে আমরা পড়ব কৌণিক বেগ। তাহলে অ্যাভারেজের জন্য থিটার গল্প, টাইমের গল্প। তাহলে বেগের জন্য আমরা যা দেখলাম, একক যদি দেখি তাহলে রেডিয়ান পার সেকেন্ড, মাত্রা যদি দেখি তাহলে আমরা এখানে পাবো শুধু টাইম ইনভার্স, কারণ m0 l0, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দিক মাপার জন্য আমাদের দরকার রাইট হ্যান্ড থাম্ব রুল। যেদিকে কণার মোশন হবে বা গতি হবে সেদিকে আমরা আঙুলগুলো কার্ল করব বা বাঁকাবো, আর বৃদ্ধাঙ্গুল যেদিকে ডিনোট করবে সেটাই হবে ডাইরেকশন। তারপরে আমরা দেখলাম ওমেগার গল্প, ওমেগা অ্যাভারেজ দেখলাম, ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস দেখলাম। তাহলে নেক্সট আমরা অঙ্কতে চলে যাই।
যদি কোশ্চেন এই মতো থাকে, বলছি যে থিটা ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 4, 2t স্কোয়ার প্লাস 4 হলে 0t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 3 সেকেন্ডে গড় কৌণিক বেগ নির্ণয় করো এবং t ইকুয়াল টু 3 সেকেন্ড এ তাৎক্ষণিক কৌণিক বেগ নির্ণয় করো। তাহলে আমাদের সলিউশন যদি করি, তাহলে আমাদের থিটা ইকুয়াল টু কী দেওয়া আছে? থিটা ইকুয়াল টু দেওয়া আছে 2t স্কোয়ার প্লাস 4। এবারে আমাদের অ্যাকচুয়ালি চেয়েছে কি গড় কৌণিক বেগ, মানে ওমেগা অ্যাভারেজ চেয়েছে। তাহলে ওমেগা অ্যাভারেজের ফর্মুলা আমরা কি লিখব? θ2 মাইনাস θ1 t2 মাইনাস t1। এবার আমরা এক এক করে বের করি। থিটা দেওয়া আছে, তাহলে θ2, তাহলে আমরা যদি t ইকুয়াল টু 3 বসাই তাহলে আমরা পেয়ে যাব θ2। তাহলে t ইকুয়াল টু 3 বসাই, তাহলে 3 স্কোয়ার 9, 9 দিয়ে 18, 18 22 কী হবে? অবশ্যই র্যাড হবে, বা সেটা পরে লিখছি। তাহলে এখন আমরা দেখব থিটা ইকুয়াল টু 3 দিস, তাহলে আমরা পেয়ে যাব θ2 এর ভ্যালু। তাহলে টি এর মান 3 বসাই, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, 9 2 18, 18 4 হচ্ছে 22। টি এর মান আমি যদি 0 বসাই তাহলে থিটা কত পাবো? θ1 পেয়ে যাব আমরা, এটা 0, তাহলে আলটিমেট পেয়ে যাব 4। তাহলে θ2 হচ্ছে 22 মাইনাস θ1 হচ্ছে 4 বাই t2 হচ্ছে 3 মাইনাস 0। তাহলে আলটিমেট যদি আমরা লক্ষ্য করি 18 বাই 3, তাহলে অ্যাকচুয়ালি হবে 6কে লিখব রেডিয়ান পার সেকেন্ড। সেম জিনিস এবার আমরা ডাব্লু ইনস্ট্যান্টেনিয়াস যদি আমরা বের করতে যাই, তাহলে ফর্মুলা হচ্ছে ডি থিটা ডিটি অফ ডেরিভেটিভ যদি করি তাহলে 2t স্কোয়ার প্লাস 4, তাহলে 2 সামনে চলে আসলো, পাওয়ারের 2 t 2 মাইনাস 1, তাহলে আলটিমেট 4t। এবার টি এর ভ্যালু কত আছে? টি এর ভ্যালু আছে আমাদের 3, তাহলে ওমেগা 3 কত পাবো আমরা? 4 × 3 দ্যাট ইজ ইকুয়াল টু 12 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে ওমেগার ভ্যালু 3 সেকেন্ড সময়ে যেটা হবে 12 রেডিয়ান পার সেকেন্ড, আর আমাদের এখানে অ্যাভারেজ হবে 6 রেডিয়ান পার সেকেন্ড। আজকের জন্য এতটুকুই। ফিজিক্স ইজ ফান, ফিজিক্স ইজ লাভ। থ্যাংক ইউ সো মাচ।